নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 30শে অগস্ট শনিবার রাজ্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দিন। এসএসসি দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করবে। 30শে অগস্ট সকালেই জানলাম যে সংবাদ মাধ্যমে সেই দাগি শিক্ষকদের তালিকা ফাঁস হয়ে গেছে। তাতে তৃণমূলের অঞ্চল সভাপতি, এক বিধায়কের পরিবারের লোকজন, এক কর্মাধ্যক্ষ এখনো পর্যন্ত জানা গেছে। তারপর ঝুলি থেকে আস্তে আস্তে বেড়াল বেরিয়ে পড়বে। এটা হচ্ছে শিক্ষক। তাছাড়া তো গ্রুপ সি, গ্রুপ ডি আছে। শিক্ষাটাকে যারা বেঁচে দিয়েছে বলি না আমি আমার প্রতিবেদনে, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। এবং সুপ্রিম কোর্ট বলেছে পরিষ্কার দর্তহীন ভাষায় যে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ ছাত্রছাত্রীদের এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য দায়ী। অযোগ্যদের পরীক্ষায় বসানোর জন্য রাজ্য সরকারের তৎপরতা এটাই প্রমাণ করে অযোগ্যরা হচ্ছে মন্ত্রীদের নয়নের মণি। আর কি বলবে সুপ্রিম কোর্ট? সামান্য লাজ লজ্জা থাকলে এক্ষুনি পদত্যাগ করে মানুষের কাছে করজোড়ে এই অনাচারের জন্য ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাইলে কোনো মানুষ ছোট হয় না। কিন্তু আমাদের রাজ্যের সর্বাধিনায়িকা তো কখনো ক্ষমা চান না। তিনি সবসময় পাপস্খলনের জন্য ওর ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে দায়মুক্ত করার চেষ্টা করেন, কিন্তু এবার সেটা সম্ভব নয়। রাজ্যের মানুষ জানেন যে এই অনাচারের পিছনে কাদের মস্তিষ্ক কাজ করেছে। অযোগ্য শিক্ষকদের তালিকা নিয়ে আমি আজকে প্রতিবেদন করছি না, আমি করব। কিন্তু আমি আজকে যে প্রতিবেদনটা করছি, যার মুখ্য উপজীব্য হলো নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের আবার নতুন সংঘাত। কিছুদিন আগে নির্বাচন কমিশনের সিইও, যেটা জাতীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন, মানে জাতীয় নির্বাচন কমিশনের রাজ্য শাখা হচ্ছে সিইও দপ্তর, তারা রাজ্যের মুখ্য সচিব ডক্টর মনোজ পানকে চিঠি লিখে বলেছিল যে তাদের স্থান সংকুলান হচ্ছে না। বামাললরি বিল্ডিং এ যেখানে তাদের অফিস, সেখানে জায়গা খুব কম। এসআইআর হবে, তার জন্য অনেক ডকুমেন্টেশন হবে, কাজের পরিধি বাড়বে, তো ওইটুকু জায়গায় হচ্ছে না। তাদেরকে জায়গা খুঁজে দেওয়ার জন্য নবান্নকে অনুরোধ করেছিল। এবং 2, তারপরে তাদের আর্থিক স্বাধীনতাকে সুনিশ্চিত করার জন্য নবান্নর কাছে আর্জি জানিয়েছিল। দেখুন, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সিইও দপ্তর কিন্তু রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণাধীন নয়। এখানে কিন্তু নির্বাচন কমিশনের সিইও দপ্তর রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। নির্বাচন কমিশনের যিনি সিইও আছেন মনোজ আগরওয়াল পদমর্যাদায়, তিনি কিন্তু অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদায়। আর স্বরাষ্ট্র দপ্তরের যিনি আছেন স্বরাষ্ট্র সচিব, তিনি পদমর্যাদায় প্রিন্সিপাল সেক্রেটারি। তাহলে অতিরিক্ত মুখ্য সচিবের পদমর্যাদা প্রিন্সিপাল সেক্রেটারির পদমর্যাদার থেকে বেশি। এখনো পর্যন্ত এই দাবিগুলোকে আমল দিতে চাইছে না নবান্ন। তারা চুপ করে বসে আছে, গা বাঁচানো জবাব দিচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে নবান্নকে যে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার 3টে তলা স্প্যান রোডে তাদের অফিস, সেখানে তারা উঠে যেতে চায়। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারত সরকারের প্রতিষ্ঠান, তার প্রতিমন্ত্রী মানে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাহলে একটা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার দপ্তরে নির্বাচন কমিশনের অফিস স্থানান্তরিত হবে। নবান্ন সিঁদুরে মেঘ দেখছে, আবার চক্রান্তের গন্ধ পাচ্ছে। মানে এতটাই অবিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি নবান্নের, তাহলে নির্বাচন কমিশনের কোনো আর্জিকেই তারা মানতে চাইছে না। সবকিছুর মধ্যে চক্রান্তের ভূত দেখছে। আসলে মাননীয় তো সবসময় চক্রান্তের তত্ত্বকে বাজারে খাড়া করেন। সামনে কোনো দৃশ্যমান প্রতিপক্ষ না থাকলেও তিনি কল্পনা করে একটা প্রতিপক্ষ খাড়া করেন এবং ভিকটিম কার্ড খেলবার চেষ্টা করেন। তার রাজনৈতিক জীবনের সূচনা থেকে তিনি এই ভিকটিম কার্ড খেলছেন এবং এখনো সমান তারে খেলে চলেছেন।
কিন্তু বারবার ওই ভিকটিম কার্ড খেলে তো আর সুফল পাওয়া যায় না, এটা দিদিমণিকে বুঝতে হবে। তাহলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের জন্য একটা ভালো জায়গা ঠিক করা সম্ভব হয়নি। নবান্ন চুপ করে বসে আছে। নির্বাচন কমিশন আর্থিক স্বাধীনতা চেয়েছে, সেই মর্মে চিঠি দিয়েছে মুখ্য সচিবকে, এখনো তার জবাব হয়তো মুখ্য সচিবের পক্ষ থেকে দেয়া হয়নি। দেয়া হয়ে থাকলেও দায়সারা গোছের কিছু দেয়া হয়েছে, কোনো কংক্রিট জবাব দেয়া থাকলে সেটা আমরা অন্তত জানতে পারতাম। তাহলে পাঙ্গাটা নিয়েই চলেছে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে। আসলে নির্বাচন কমিশন তো জানিয়ে দিয়েছে যে এসআইআর হবে, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, তারিখটা ঠিক হয়নি, তারিখটাও জানিয়ে দেওয়া হবে। একদিকে রাজ্যের শাসক দল যখন মাঠে ময়দানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়াচ্ছে, আবার নবান্ন কিন্তু পরোক্ষে সহযোগিতার বার্তাও দিচ্ছে। নইলে মুখ্য সচিব বলেন যে ইআরওদের নামের তালিকা চূড়ান্ত করতে হবে 24 ঘন্টার মধ্যে, বিএলওদের নামের তালিকা চূড়ান্ত করতে হবে, এটা কিন্তু একটা সহযোগিতার বার্তা। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সঙ্গে একটা নির্বাচিত সরকারের সম্পর্কের বড় রকম আস্থার ঘাটতি রয়েছে। রাজ্য সরকার, শাসক দল নির্বাচন কমিশনের প্রত্যেকটা ভূমিকাকে সন্দেহের চোখে দেখছে। তার কারণ এসআইআর করার ব্যাপারে কমিশন যে দায়বদ্ধ, তারা যে এটা করবেই, সুপ্রিম কোর্টে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি এবং করবেও না, বিহারে তো হয়ে গেল, সেটাই সিঁদুরে মেঘ দেখছে। 29 অগস্ট সিইওর দপ্তরে সবকটি রাজনৈতিক দলের বৈঠক ছিল, সেখানে বুথ পুনর্বিন্যাস। এখন নির্বাচন কমিশন নতুন সিদ্ধান্ত নিয়েছে, একটি বুথে সর্বাধিক 1200 জন ভোটার থাকতে পারে। তাহলে নতুন করে 13,000-এর উপর বুথ বাড়বে। রাজ্যে মোট বুথের সংখ্যা হবে 94,500-র কাছাকাছি। রাজ্যের শাসক দল বলছে যে একটা বুথে সর্বাধিক 1200 ভোটার থাকবে, এই সিদ্ধান্তে তাদের আপত্তি নেই, কিন্তু ভোটারদের যেন ভোট দিতে 2 কিলোমিটার উজিয়ে যেতে না হয়। অবশ্যই এটা খুব সঙ্গত প্রশ্ন। আমার ধারণা নির্বাচন কমিশন এমন সিদ্ধান্তই নেবে যাতে ভোটারদের সুবিধা হয়। দেখুন, হাই রাইজ বিল্ডিং কলকাতা শহরতলি এবং জেলাতেও ছড়িয়ে গেছে। এক একটা হাই রাইজ বিল্ডিং এ ভোটার ধরুন 400-500 তো মিনিমাম থাকে, এমন অনেক হাই রাইজ বিল্ডিং আছে, কমপ্লেক্স আছে, সেখানে কয়েক হাজার ভোটার। তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে হাই রাইজ বিল্ডিং এর ভোটাররা ভোট দেওয়ার জন্য তাদের কমপ্লেক্সের বাইরে বেরোতে হবে না, তাদের কম্পাউন্ডের ভিতরেই ভোট কেন্দ্র হবে। অতীতে কি আমরা দেখেছি, একবার আমার মনে আছে 90 দশকের মাঝামাঝি কলকাতা পুরসভার নির্বাচনে বামেরা সন্ত্রাস করে কলকাতা পুরসভা দখল করেছিল, সেখানে বহু হাই রাইজ বিল্ডিং এর দরজায় তালা চাবি দেওয়া হয়েছিল যাতে ওই বহুতলের বাসিন্দারা বাইরে বেরিয়ে ভোট আর না দিতে পারেন। এখন তাদের নিজের কম্পাউন্ডের মধ্যে ভোট হলে তারা অবশ্যই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। নিজেদের কম্পাউন্ডে ভোট হবে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবে, অনেক সিকিউরড এনভায়রনমেন্টে তারা ভোটটা দেবেন, এবং অধিকাংশ ক্ষেত্রে বহুতলের বাসিন্দাদের ভোট রাজ্যের শাসক দলের অনুকূলে যাবে না। সেই জন্যই তো বামেরা ওই বহুতলের দরজা বন্ধ করে তাদেরকে ভোট দিতে দিত না, ছাপ্পা হতো। তাই বহুতলের বাসিন্দাদের ভোট দান যাতে সহজ হয়, কমিশন একটা উদ্যোগ নিচ্ছে, খুব সাধু উদ্যোগ। দেখুন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার পদমর্যাদা এরা ডিএম হন, 24টি ডিইও 24 জন তারা সিইও কে জানিয়েছেন যে এই বুথ পুনর্বিন্যাসের ব্যাপারে কোন রাজনৈতিক দলের নাকি কোনো আপত্তি নেই। বিজেপি প্রতিবাদ জানিয়েছে, বলছে এটা তো সম্পূর্ণ অনুপ্রাণিত আধিকারিকদের রিপোর্ট, আলোচনাই হয়নি। কি করে বললেন যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যে সর্বসম্মতভাবে ভোট কেন্দ্র বিন্যাসের ব্যাপারে সবাই রাজি হয়েছে? অর্থাৎ যত নির্বাচন এগিয়ে আসছে তত কিন্তু পারদ চড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং নির্বাচন কমিশনও এবার স্পষ্ট করে দিয়েছে তারা এবার ভোট দানের হার যাতে বাড়ে, নির্বিঘ্নে রক্তপাতহীন ভোট হয়
এবং প্রকৃত ভোটাররা যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য তারা চেষ্টার কসুর করবে না। এবং সিইও দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যারা যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদেরকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে চলতে হবে। তারা ইলেকশন কমিশনের ডেপুটেশনে থাকবেন। জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে নির্বাচন কমিশনের কি ক্ষমতা সেটা জানিয়ে দেওয়া হয়েছে আধিকারিকদের, এবং আধিকারিকদের সতর্ক করে দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতেই ইচ্ছাকৃত গাফিলতি কমিশন বরদাস্ত করবে না, জেল, জরিমানা, সাসপেনশন পর্যন্ত হতে পারে। এতেই ত্রাহি ত্রাহি রব পড়েছে নবান্নের অন্দরে। ইতিমধ্যে দুজন আরো তাদেরকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত হচ্ছে। কমিশন এফআইআর দাখিল করতে বলেছিল, রাজ্য উড়িয়ে দেয়নি কমিশনের নির্দেশকে, বলেছে আমাদের একটু সময় দাও, বিভাগীয় তদন্তের পরে আমরা আবার তোমাদের জানাবো আমরা কি করছি। কিন্তু ওরা রুল আউট করছে না এফআইআর এর বিষয়টা। হয়তো নির্বাচন কমিশন রাজ্য সরকারকে এই সময়টুকু দিয়েছে এবং রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে তারা নজর রাখছে। যদি রাজ্য বিভাগীয় তদন্ত করে এফআইআর করার সিদ্ধান্ত নেয় কোনো অসুবিধা নেই। যদি বিভাগীয় তদন্ত নামে টালবাহানা করে সময় কিনতে চায় তাহলে কিন্তু কমিশন পদক্ষেপ করবে এবং করবেই। এটা কমিশনের কর্তৃত্বকে চ্যালেঞ্জ। কমিশন কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার কর্তৃত্ব এভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে এটা নির্বাচন কমিশন কখনোই বরদাস্ত করবে না। আর এক্ষেত্রে নতি স্বীকারের কোনো প্রশ্ন নেই। এই হচ্ছে আবহ। কোনো অস্থায়ী কর্মীকে, বেসরকারি সংস্থার কর্মীকে, চুক্তির ভিত্তিতে নিয়োজিত কর্মীকে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগ করা যাবে না। সিস্টেম ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজাররা থাকবে। প্রয়োজনে গ্রুপ সি এবং তদূর্ধ্ব লোকদের এই ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে নিয়োগ করতে হবে। এরপরে কমিশন আরো অনেক পদক্ষেপ নেবে। যেমন শোনা যাচ্ছে যে ভোটের সময় ভোট কেন্দ্র পরিচালনার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভিন্ন যে সশস্ত্র পুলিশ বাহিনীও থাকবে। কুইক রেসপন্স টিম, তাতে তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। দেখুন, কুইক রেসপন্স টিম একটা ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে যাওয়া প্রয়োজন। অনেক সময় আমরা দেখি ঘটনা ঘটে যাওয়ার 1 ঘন্টা বাদে কুইক রেসপন্স টিম আসছে, ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তাহলে কুইক রেসপন্স টিমের জন্য যে গাড়ি বরাদ্দ হবে, সেই গাড়ির চালক যারা থাকবেন তাদের দক্ষতা এবং একই সঙ্গে তারা যে সঠিকভাবে দায়িত্ব পালন করতে সক্ষম সেটাও কিন্তু যাচাই করে নেওয়া হবে। কারণ তারা স্থানীয় মানুষ, তারা পথঘাট ভালো চেনেন। একটা জায়গায় পৌঁছতে 10 মিনিট সময় লাগে, চালক কুইক রেসপন্স টিমের জওয়ানদের এমন রাস্তায় নিয়ে গেল 45 মিনিটে পৌঁছলো। তো এগুলোও এবার নির্বাচন কমিশন সম্ভবত দৃষ্টি দেবে। তাই কমিশনের এই সক্রিয়তাকে নবান্ন ভালো চোখে দেখছে না। আবার সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রকাশ্যে ঝগড়া করলে প্রশাসনিকভাবে তার খেসারত তাদের দিতে হবে, কিন্তু তারা পাঙ্গা নেওয়াটা ছাড়ছে না, অসহযোগিতার রাস্তা থেকে সরে আসছে না। আবার শাসক দল বারবার করে বলছে যে ভোটারদের নাম বাদ গেলে 10 লক্ষ লোককে নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবে দিল্লি। তারা 2000 লোক নিয়ে দেখান, দিল্লিতে কমিশন সদর দপ্তর ঘেরাও করার হিম্মত দেখান। এসব বারফটটাই বালক সুলভ চপলতার, এর কোনো গুরুত্বই নেই। অরূপ বিশ্বাস মন্ত্রী, তিনি কালকে কমিশনের দপ্তরে গিয়ে বলেছেন এসআইআর তো হবে না, তালিকা থেকে নাম বাদ গেলে অভিষেক বলেছেন 10 লক্ষ লোক নিয়ে দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও হবে। এসআইআর হবে, মৃত ভোটার, 2 জায়গায় নাম তোলা ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ যাবে। তৃণমূলের নিজেরই এস্টিমেট হচ্ছে 70 লক্ষ নাম বাদ যাবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই যতই তর্জন গর্জন করুক ওই বালক বুদ্ধির যুবরাজ এবং তাকে সঙ্গত করুক মাননীয়ার সঙ্গী সাথীরা, এতে কিছু হবে না। বেশি পাঙ্গা নিলে নির্বাচন কমিশন এই সরকারের টেনিওরে এসআইআর করবে না
এই সরকারের সময়সীমা শেষ হয়ে গেলে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হবে, তারপরে ভোট। নো এসআইআর নো ভোট, এটা দেয়াল লেখনটা স্পষ্ট। এবার প্রতিবেদন শেষ করার আগে অন্য একটা কথা বলি। এই যে পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, অনুপ্রবেশের সমস্যা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং। এতে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, দেশের পরিকাঠামোর উপর চাপ বাড়ছে, দেশের যুব শক্তির কাজের সুযোগ সংকুচিত হচ্ছে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এরা বিপজ্জনক। প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যকে বলেছে যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতরণ করতে হবে। কিন্তু আবার একই সঙ্গে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার নামে কোনো ভারতীয় যেন নিগ্রহের মুখে না পড়ে। আমরা বাংলায় কথা বলি, আসামের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বলেন, ত্রিপুরায় বলেন, মেঘালয়ের বলেন, তারা ভারতীয় বাঙালি। বাংলাদেশের মানুষও বাংলায় কথা বলে। তাহলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে প্রশাসনকে। সীমান্তে অনুপ্রবেশ যেমন একটা বার্নিং ইস্যু, একই সঙ্গে যেটা মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ত্রিপুরার সঙ্গে আমাদের একটা ভাষাগত সাংস্কৃতিক ঐতিহ্যের মিল আছে, এটাকেও মাথায় রাখতে হবে। যেমন পাঞ্জাবের সঙ্গে সীমান্তার ওপারে লাহোর ভাষাগত সংস্কৃতিগত মিল আছে, এটা বাস্তব। এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু এই অনুপ্রবেশের বিষয়টাকে দেখতে হবে। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে দিদিমণি জালপন্নাই উল্লসিত এই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে এই উদ্যোগকে বন্ধ করতে হবে। তারা 10টি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চেয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্রের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং কলকাতা হাইকোর্টে সোনালী বিবির বিষয়টা দ্রুত শুনানি হবে, এটাও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। ফাইন, কেন্দ্র হলফনামা দেবে, রাজ্যগুলো হলফনামা দেবে, যে স্বেচ্ছাসেবী সংগঠন মামলা লড়ছে তারাও দেবে, পরিযায়ী কল্যাণ পর্ষদের পক্ষ থেকে আইনজীবী প্রশান্ত ভূষণ তারাও বলবে। আমরা তো চাই একজন ভারতীয় যেন নিগ্রহের মুখে না পড়েন, আবার একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী যেন ভারতে না থাকে। শক্ত কাজ, স্পর্শকাতর বিষয়, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং অন্য রাজ্য সরকারগুলোকে এই স্পর্শকাতর বিষয়টাকে খুব সংবেদনশীল ভাবে বিচার করতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। দিদিমণির এই অকারণ উল্লাসের কোনো কারণ